কক্ষপথ বিষয়ক ইলেকট্রন বিন্যাস করো। ধরো আমি দিলাম আয়রন Fe, কত পারমাণবিক সংখ্যা কত বলো? 26। ভেরি গুড, 26। এইটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরবে? দুইটা। এই শেলটার নাম কি? কে শেল। তারপরে শেল কে? এল শেল। কয়টা ইলেকট্রন ধরবে? 8টা। তাহলে এইভাবে দাও, তাই না? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। তারপরে শেলে কয়টা? 18টা। বাকি আছে আর কয়টা দেখো তো? এখানে 8টা, এখানে 2টা, তার মানে 10টা বসে গেছে। বাকি আছে আর 16টা, তাই না? তাহলে দ্বিতীয় কক্ষপথ তো হচ্ছে 18টা ধরতে পারে, তাহলে 16টা আমরা যে কোনো জায়গায় বসাই দিই। হবে কি? হবে না তো। কেন হবে না? ব্যতিক্রম একটা নিয়ম আছে না? কি হয় বলো তো? আবহাওয়ার নীতি অনুসারে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পরে যায়, নিম্ন শক্তি স্তরে আগে যায়। তাহলে এই 18টার মধ্যে আবার সাব ডিভিশন আছে না, SPDF, সেটা অনুসারে তখন কি হয়? পরে আর একটা কক্ষপথ থাকে, সেখানে আগে 2টা চলে যায়, তারপরে এই কক্ষপথে তখন কয়টা বসবে? 14টা বসবে। এখন তাহলে এরকম ইলেকট্রন বিন্যাস কিন্তু আসবে, পারবা না? বুঝো নাই? আচ্ছা, আর আরো কখন বুঝবা? যখন আমরা শক্তি স্তরে এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। 1s2, তারপরে কি 2s2, 2p6, 3s2, 3p6, 3d থাকলো। এখানে কি আগে ইলেকট্রন দিব? দিব না, আমরা আগে 4s ইলেকট্রন দিয়ে আসবো। কেন? এখানে শক্তির পার্থক্য আছে না, সেটা তো শিখেছো নাকি? তাহলে এইখানে আগে 2টা দিয়ে দিতে হয়, তারপরে বাকি যা থাকে তা এখানে দিতে হয়, তাই না? তাহলে এখানে কয়টা বসবে এখন? 6, 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এখানে 6টা। এই তাহলে এটা হচ্ছে কি শেল? এ শেল। এখান থেকে এই পর্যন্ত এটা কি শেল? আর এখান থেকে এই পর্যন্ত, আর এটা এন। তাহলে এন শেলে কয়টা গেল? তাহলে বাইরের কক্ষপথে কয়টা দিবা? এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। ওকে, তাহলে আগে এটা করে নিবা, নিয়ে এটা করে দিবা, যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস চাই। হ্যাঁ, তাহলে এখানে কয়টা হয়েছে দেখো তো? 6 আর 6, 12, 13, 14, 14টা হয়েছে না? তাহলে এই দ্বিতীয় কক্ষপথে কয়টা বসবে? 14টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 18টা বসতে পারতো, তাই না? কিন্তু 14টা বসছে, 4টা কম গেছে। কোথায় সেটা কম পড়েছে বলো তো? এখানে, তাই না? এই ডি কয়টা ইলেকট্রন ধরতে পারে? 10টা ধরেছে। এখানে কয়টা? এখানে এখনো 4টা ইলেকট্রন বসতে পারে না, এটাই তো ফাঁকা। সেই কারণে এটাকে বলা হয় কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। হ্যাঁ, শেষ ইলেকট্রনটা কিন্তু ডি ব্লক, ডি অরবিটালে আছে। এই বুঝতেছো তো? এগুলো তো তোমরা পড়েছো, আরো তো সুপারফিশিয়াল ভাবে আমার যাওয়া উচিত। না বুঝলে বলো। তোমার নাম কি? তামি। বুঝছো? ওকে। তারপরে দেখো কৌণিক ভরবেগ শিখবো আমরা। এটা সম্পর্কে এখন পরে আবার শক্তি স্তরের পরের অংশ আছে না? যাচ্ছি আমরা পরে। কৌণিক ভরবেগটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, ভর এবং বেগ জানো তো? ভর কি? ওজন যেটা, সেটা ভর, তাই না? বেগ কি? আমি যখন ছুঁড়ে মারবো বা কোনো কিছু যখন যাই, সেটা বেগ, তাই না? তাহলে ভরবেগ কাকে বলে? এইখানে লিখলাম। হ্যাঁ, এইটা হচ্ছে পি সমান সমান এম হচ্ছে ভর, আর এই হচ্ছে বেগ, ভি বেগ না? তাহলে ভর আর বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। এটা কি ধরনের ভরবেগ? রৈখিক ভরবেগ। মানে একটা বাস যাচ্ছে, একটা কার যাচ্ছে, বা একটা বাইক যাচ্ছে, এরকম কোনো কিছু, ঠিক আছে? কিন্তু এখানে কি লেখা আছে? কৌণিক। কৌণিক মানে কোনাকুনি হবে, এরকম ঘুরবে। ইলেকট্রন কি করে বলতো? ঘুরে না। ইলেকট্রনের নির্দিষ্ট ভর আছে? ভর নাই? আছে তো, অনেক কম, কিন্তু তারপর আছে কি না? কত বলতো? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -28। একক কি? গ্রাম। এই কেজি কে বললো? হ্যাঁ, ভেরি গুড। গ্রাম। কেজি হলে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 31 কেজি হবে। আছে তো ভর। তাহলে এইটা যদি নিউক্লিয়াস হয় আর এইখানে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে তার নির্দিষ্ট একটা ভর আছে। সে যখন ঘুরছে তখন বেগ তৈরি হচ্ছে কিনা? তাহলে ওর নির্দিষ্ট একটা ভরবেগ আছে, কিন্তু ও তো রৈখিক না, ও তো সরল পথে যাচ্ছে না। যাচ্ছে কি? ও একটা কোণা করে ঘুরছে। আচ্ছা, ঘুরছে কেন?
আচ্ছা, এই কক্ষপথ বলতে কি শক্ত কোনো দড়ি আছে যে সেই দড়ি বেঁধে বেঁধে সে ঘুরছে? কিছু নাই, কিন্তু আমরা কল্পনা করে নিচ্ছি, তাই না? যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা যদি সূর্য হয় তাহলে পৃথিবী ঘুরছে না? তো পৃথিবী যে কক্ষপথে ঘুরছে, হ্যাঁ, সেটা সবকিছুই আর কি চলমান, সবকিছুই কি বলতো চলমান। সেই জন্য এই কথাটা আসছে যে আসলে শুধু কি, তবে পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে দিনে কয়বার বলতো? নিজ স্থানে ঘুরছে 24 ঘন্টায় একবার, তাই না? পুরো সূর্যকে ঘুরে আসতে 365 দিনে, তাই না? তাহলে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে, কিন্তু সূর্য যে ঘুরছে সেটা খুব কম, হ্যাঁ, অনেক বছরের ফলশ্রুতিতে সেটা অনুধাবন করা যায়। তবে হ্যাঁ, সেটাও আপেক্ষিক ক্ষেত্রে সত্য। আচ্ছা, তাহলে কি বলতে গেলাম, মানে এই যে পৃথিবী যেমন ঘুরছে, পৃথিবী তো সুতা বেঁধে নাই যে সুতা ধরে ধরে ঘুরছে, কিন্তু আমরা একটা কক্ষপথ আঁকতে পারি কেন? কারণ এর মধ্যে আকর্ষণ বল আছে, আছে না? এই আকর্ষণ বলের আছে বিধায় সে এইভাবে ঘুরছে, না থাকলে শুধু ছিটকে পড়ে যেত। তেমনই ইলেকট্রন আর নিউট্রনের মধ্যে কি আছে বলতো? আকর্ষণ বল আছে। সেটাকে কি বলে? কেন্দ্রমুখী বল বলে। কি বলে? কেন্দ্রমুখী বল বলে। আর একটা আছে কেন্দ্র বিমুখী বল। ছোটবেলায় এরকম বা পড়ছো কিনা যে একটা সুতার মাথায় যদি একটা ইট বেঁধে ভেবে ঘোরাও, ঘোরাতে ঘোরাতে যদি ছেড়ে দাও তাহলে কি হবে? ও কি ঘুরতেই থাকবে না এরকম সোজা কোনো দিকে দৌড় দিবে? এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ওকে, তাহলে ওর একটা নির্দিষ্ট ঘোরার কারণে কেন্দ্র বিমুখী বল আছে, আর ইলেকট্রন নিউক্লিয়াস ওকে টানছে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দুইটা বল পরস্পর সমান, হ্যাঁ, যার ফলে ও ছিটকে পড়ে যাচ্ছে না, ও বাইরে চলে যাচ্ছে না, ওকেই কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে কেন্দ্র করে ঘুরলে এখান থেকে একটা রেখা যদি তুমি টানো তাহলে সেটার নাম কি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। তাহলে তুমি তখন এই কৌণিক ভরবেগের সাথে এটা আর গুণ করে দিবা। তাহলে রৈখিক ভরবেগের সাথে আর গুণ করে দিলে কি হয়? কৌণিক ভরবেগ হয়। কি হয়? কৌণিক ভরবেগ হয়। ভেরি গুড। তাহলে এই কৌণিক ভরবেগ একটা নির্দিষ্ট সংখ্যার সমানুপাতিক। এই কথা কে বলছে? নিলস বোর বলছে। সেটা কি? h/2 পাই এর সরল গুণিতক, তার জন্য n। ওকে, n সমান কি বলো? 1 2 3 এগুলো, তাই না? তার মানে কক্ষপথগুলোর মান। আর এই h কি হবে বলো তো? h কত? h এর মান কত? 6.626 × 10⁻⁴, তাই না? একক কি হবে? জুল সেকেন্ড। এখান থেকে তোমরা একক বের করতে পারো। আচ্ছা, সেটা এখন শেখাচ্ছে না। m কি বলো তো? কার ভর? ইলেকট্রনের। v কি? কার বেগ? ইলেকট্রনের। আর কি? ব্যাসার্ধ। কার? ওই কক্ষপথের, আর হ্যাঁ নিউক্লিয়াস আর ওই ইলেকট্রনের মধ্যবর্তী। ঠিক আছে, এটা মনে থাকবে তো? আর সেকেন্ডে যদি নাও, এই 6.626 × 10⁻⁻27 হবে যদি ই আর জি আর সেকেন্ডে নাও। দুইটা একক আছে কিন্তু, তবে এটা খুব কম ব্যবহৃত হয়, তারপরে জেনে রাখা ভালো। ওকে, বোঝা গেল কি না বলো? আচ্ছা, 3 নম্বর কি ছিল? শক্তি স্তর বিষয়ক মতবাদ, তাই না? দেখো, এই যে এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। এখানে যদি তুমি এখন কোন একটা পরমাণুকে তাপ দাও, তাপ দিলে পরমাণু কি হবে বলতো? এক্সাইটেড হবে, অর্থাৎ ওই উৎস থেকে শক্তি গ্রহণ করবে। কি করবে? শক্তি গ্রহণ করবে। গ্রহণ করে এই প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সে শক্তি গ্রহণ করে লাফ দিয়ে উচ্চ কক্ষপথে শক্তি পথে চলে যাবে। তারপর তুমি যখন উৎস সরাই নিবা, তাপ যখন সরাই নিবা, তখন ওইটা আবারও কি করবে বলতো? আগের শক্তি স্তরে ফিরে আসবে। এখন কথা হচ্ছে যে এটা তো নিম্ন শক্তি স্তর, তাই না? আর এটা কি? উচ্চ শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনকে যদি যেতে হয়, তাহলে এই ইলেকট্রন শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে বলো দেখি? কিভাবে শক্তি? সেটা হচ্ছে যে এইখানে ইলেকট্রনটা আছে, হ্যাঁ, তাহলে নিম্ন কক্ষে আছে না উচ্চ কক্ষে আছে? নিম্ন কক্ষে আছে। ওর অ্যাম্বিশন হচ্ছে আমি উচ্চ কক্ষপথে যাব, এই ঘরে আসবে। ও এই ঘরে আসতে হলে ওকে শক্তি শোষণ করতে হবে নাকি বিকিরণ করতে হবে? এটা হচ্ছে কোশ্চেন। শোষণ করতে হবে। কি করতে হবে? শোষণ করতে হবে। নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যেতে হলে ইলেকট্রনকে শক্তি শোষণ করতে হয়। ওকে, এমনিতে তোমরা ধারণা করো যে ধরো তুমি নিচু স্থান থেকে উচ্চ স্থানের দিকে লাফ দিতে যাচ্ছ, তাহলে তোমাকে শক্তি দিতে হবে কি বেশি না? তো সেই শক্তিটা ও অ্যাবজর্ব করবে না, অ্যাবজর্ব করলে না ও উচ্চ কক্ষপথে লাফ দিতে পারবে, তাই না? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যেতে হলে শক্তি শোষণ ঘটে। শক্তির কি ঘটে? শোষণ ঘটে।
এইবার ধরো উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলো, তাহলে শক্তি বিকিরণ। বিকিরণ মানে কি? ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দিল, কমে দিল। তো এখান থেকে সূত্র তৈরি হবে। দেখো এই যে নিম্ন শক্তি স্তরের যে শক্তি সেটা ধরো E1, E1 এনার্জি 1, আর এই উচ্চ শক্তি স্তর যেটা সেটা হচ্ছে E2। এখন কি পরিমাণ শক্তি শোষিত হলো কি পরিমাণ শক্তি বিকিরিত হলো সেটা তোমরা বের করতে পারবা কিভাবে বলো তো? ডেল্টা E সমান কি হবে? E2 থেকে E2 মাইনাস E1। তার মানে উচ্চ শক্তি স্তরটা থেকে নিম্ন শক্তি স্তরটা বাদ দিলেই তো বের হবে নাকি? তাহলে এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা একটা সূত্র। আরো কথা আছে এখানে, বুঝছো? এখন নিলস বোর বলছে যে এই শক্তি হচ্ছে গিয়ে এইচ নিউ এর সমানুপাতিক, বলছে কিনা? এখানে নিউটা পরে আসে, উনি আগে বলেছে সমানুপাতিক। কিসের সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক। এটা কি? নিউ সাইন। এটা কি সাইন? নিউ সাইন। আচ্ছা তোমরা ফিজিক্সে পড়ছো ভি সমান কি? এফ ল্যামডা। পরিচয় সূত্র। এই ভি কি? বেগ। এই এফ কি? কম্পাঙ্ক। এই ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ওগুলোর আলোচনা করলাম না, ওকে? তো এই এফ কে যেটা কম্পাঙ্ক, কেমিস্ট্রিতে সেটাকে কি বলা হয়? নিউ বলা হয়। হ্যাঁ, তো সমানুপাতিক ধ্রুবক উঠাই দিলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে না? সেটাই হচ্ছে ডেল ই। সেটা কি? এইচ নিউ। সেটা হচ্ছে এইচ নিউ। তাহলে কম্পাঙ্ক, ওকে? এফ দিয়ে করতা করো, সমস্যা নাই, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে নিউ যে আছে সেটার ব্যবহার তো তোমাকে জানতে হবে। এখন দেখো এইটা ইলেকট্রন হলো কিছু না। এই ইলেকট্রন যে ঘুরে কত গতিতে ঘুরে জানো? আলোর বেগে ঘুরে। কত? আলোর বেগে। এখন বলো আলোর বেগ কত? সি সমান সমান 3 গুণন 8 মিটার পার সেকেন্ড, এইরকম বেগে ঘুরে। ঠিক আছে না? তাহলে এই যে ভি কে আমরা এখন সি বলতে পারি না, যেহেতু আমরা একটা পরমাণু নিয়ে আলোচনা করছি। আর তখন এই এফ কে কি বলতে পারি বলতো? নিউ বলতে পারি না। আর এই ল্যামডা ল্যামডা থাকলো, তাহলে নিউ সমান সমান কি হলো? সি ভাগ ল্যামডা হলো কিনা? তাহলে এই নিউ এর পরিবর্তে তুমি আবারও বসো ডেল ই সমান সমান এইচ ইনটু সি ভাগ কি? ল্যামডা। তাহলে ই দিয়ে এরকম 3-4টা সূত্র তৈরি হয়, এরা পরস্পর সব সমান, যে কোনো একটা মান দিয়ে বের করা যায়। তাহলে আমরা তখন অঙ্ক করব না, কিন্তু এই ধারণাটা মাথার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, শক্তি স্তর বিষয়ক মতবাদ। ওকে, বোঝা গেল কিনা বলো? মনে থাকবে? তাহলে 57 নম্বর কোশ্চেন পড়ো। যে বোরের প্রথম স্বীকার্য থেকে স্থায়ী কক্ষের শর্ত কোনটি? তো ওরা এখানে কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করেছে। এল সমান সমান NH ভাগ 2 পাই। ওকে, ক্যাথোড রশ্মি কি? শোনো, ক্যাথোড রশ্মি কিন্তু ইলেকট্রন। ওকে, ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। তার আগে জানতেই হবে একটা কথা দেওয়া আছে, সেটা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা 1 এর বেশি হলে বোর পরমাণু মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এবং সেটা হচ্ছে যে হাইড্রোজেন, হিলিয়াম 1+ এবং লিথিয়াম 2+ এর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু লিথিয়াম 1+ এবং বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না। এই কথাটা কে কে বুঝো নাই বলো? বুঝুনি? আমি বলি, শোনো। এই দেখো, এই যে আমি বললাম না এতক্ষণ যে ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাচ্ছে, কি আকারে যায়? এরকম তরঙ্গ আকারে যায়। হ্যাঁ, এই যে আমি কথা বলছি না, কথা তোমাদের কানে পৌঁছাচ্ছে না, কিভাবে যাচ্ছে? তরঙ্গ আকারে যাচ্ছে কিন্তু। ওকে, আর এই মাধ্যম হিসেবে কাজ করছে কে এখানে? বাতাস। বাতাস যদি না থাকতো তাহলে আমি চিল্লাইলেও তোমরা কথা কি করতে পারতে না? শুনতে পারতে না, তাই না? তাহলে সবকিছু, শব্দ বা আলো, হ্যাঁ, বা কণা, ইলেকট্রন, এগুলো সব তরঙ্গ আকারে যায়। সেই জন্য দি ব্রোগলি সূত্র আবিষ্কার করছে যে কণার দ্বৈত ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা কি? কণা ধর্ম। হ্যাঁ, ও কখনো কখনো কণা রূপে আচরণ করে, কখনো কখনো সে তরঙ্গ রূপে আচরণ করে। ওইটাই তরঙ্গ, ওইটাই কণা। বুঝছো? যেটা ইলেকট্রন সেটাই আবার কি? তরঙ্গ। তো এই ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথে যায় তখন এরকম লাফাইতে লাফাইতে যায়, মানে এরকম ঢেউ খেলতে খেলতে যায়। আর ঢেউ খেললে তখন এই